রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ। আজকে আমরা বলরেখার মানচিত্র নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটি পৃথক ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাটা দেখতে কী রকম হবে সেটা আমরা দেখাচ্ছি। আমরা আলোচনার সুবিধার্থে আমরা আহিত বস্তুটিকে গোলাকার হিসাবে ধরে নিলাম। তাহলে একটি পৃথক ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো দেখতে কীরকম হবে সেটা আমরা দেখিনি। এই ক্ষেত্রে বলরেখাগুলো আহিত বস্তুর পৃষ্ঠ থেকে এভাবে লম্বভাবে নির্গত হবে। আবার খেয়াল করি, এই ক্ষেত্রে বলরেখাগুলো আহিত বস্তুর পৃষ্ঠ থেকে কিভাবে নির্গত হবে? লম্বভাবে নির্গত হবে। আহিত বস্তুতে যদি ধনাত্মক আধানের পরিমাণ যদি বাড়তে থাকে, বলরেখার সংখ্যাও কি হতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে আমরা দেখে নিলাম একটি পৃথক ধনাত্মক আধানে আহিত বস্তুর ক্ষেত্রে আমাদের বলরেখাগুলো কীরকম হবে সেটা আমরা দেখে ফেললাম। এবার যাচ্ছি আমরা দুটি সমান এবং বিপরীতধর্মী আধান যদি পাশাপাশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলরেখাগুলো কীরকম হবে সেটা দেখিনি। আমরা আবার শুনে কি করতে যাচ্ছি, দুটি সমান এবং বিপরীতধর্মী আধান যদি পাশাপাশি থাকে তাহলে সেই ক্ষেত্রে বলরেখাগুলো আমাদের ধনাত্মক আধানে আহিত বস্তু থেকে নির্গত হবে এবং ঋণাত্মক আধানে আহিত বস্তুতে গিয়ে কি হবে? শেষ হবে। আবার খেয়াল করি, এই ক্ষেত্রে বলরেখাগুলো ধনাত্মক আধানে আহিত বস্তু থেকে নির্গত হবে এবং শেষ হবে কোথায় গিয়ে? আমাদের ঋণাত্মক আধানে আহিত বস্তুতে গিয়ে কি হবে? আমাদের শেষ হবে। অর্থাৎ এইভাবে হবে, ধনাত্মক আধান থেকে নির্গত হবে, ঋণাত্মক আধানে আহিত বস্তুতে গিয়ে কি হবে? আমাদের শেষ হবে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এবার যাচ্ছি আমরা দুটি সমান এবং অর্থাৎ দুটি সমান ধনাত্মক আধানের ক্ষেত্রে, অর্থাৎ দুটি সমপরিমাণ ধনাত্মক আধান যদি পাশাপাশি থাকে তাহলে সেই ক্ষেত্রে বলরেখাগুলো কি হবে সেটা খেয়াল করি। দুটি সমপরিমাণ ধনাত্মক আধান যদি কি থাকে? পাশাপাশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বলরেখাগুলো কীরকম হবে সেটা আমরা দেখে নিই। এই ক্ষেত্রে যেহেতু দুটিতে সমান পরিমাণ ধনাত্মক আধান আছে, অর্থাৎ এই প্রথম আহিত বস্তুতে যে পরিমাণ ধনাত্মক আধান আছে, দ্বিতীয় আহিত বস্তুতে যদি সেই পরিমাণ ধনাত্মক আধান যদি থাকে তাহলে বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করে দেখতে এইরকম হবে। অর্থাৎ এইভাবে বিকর্ষণ করে দূরে সরে যাবে। অর্থাৎ এটার বলরেখা দ্বারা বিকর্ষিত হয়ে পরস্পর থেকে দূরে সরে যাবে। বলরেখাগুলো দেখতে এরকম হবে। কখন হবে? দুটিতে সমপরিমাণ ধনাত্মক আধান যদি থাকে তাহলে আমাদের বলরেখাগুলো দেখতে এরকম হবে, পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যাবে এবং আহিত বস্তুদ্বয়ের মধ্যবর্তী স্থানে আমরা এমন একটি বিন্দু পাব অথবা এমন একটি স্থান পাব যেখানে অন্য কোনো আহিত বস্তু রাখলে সেটি কোনো বল অনুভব করবে না। সেই বিন্দুটাকে আমরা কি বলি? নিরপেক্ষ বিন্দু বলি। আবার খেয়াল করে, দুটি সমপরিমাণ ধনাত্মক আধান যদি কি থাকে? পাশাপাশি থাকে, তাহলে বলরেখাগুলো পরস্পর থেকে বিকর্ষণ করে দূরে সরে যাবে এবং আহিত বস্তুদ্বয়ের মধ্যবর্তী স্থানে এমন একটি বিন্দু পাবো, এমন একটি জায়গা পাবো যেখানে কোনো আহিত বস্তু রাখলে সেটি কোনো বল অনুভব করবে না। সেই বিন্দুটাকে আমরা কি বলি? নিরপেক্ষ বিন্দু বলি। এই ক্ষেত্রে নিরপেক্ষ বিন্দুটা আধানদ্বয়ের বা চার্জিত বস্তুদ্বয়ের মধ্যবর্তী স্থানে ঠিক মাঝখান বরাবর কি করবে? অবস্থান করবে। এবার যাচ্ছি আমরা, যদি এরকম হয় দুটি ধনাত্মক আধানে আহিত, ঠিকই প্রথম বস্তুতে যদি ধনাত্মক আধানের পরিমাণ যদি বেশি হয়, দ্বিতীয় বস্তুতে যদি ধনাত্মক আধানের পরিমাণ যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে বলরেখাগুলো কি ঠিক একইভাবে বিকর্ষণ করে সরে যাবে ঠিকই। তবে এই ক্ষেত্রে আমাদের নিরপেক্ষ বিন্দুটা কোন দিকে সরে আসবে? আমাদের কম ধনাত্মক আধান বিশিষ্ট বস্তুর দিকে সরে আসবে। অর্থাৎ নিরপেক্ষ বিন্দুটা সেই ক্ষেত্রে কম ধনাত্মক
ধনাত্মক আধান বিশিষ্ট বস্তুর দিকে সরে যাবে। আশা করি আমরা বলরেখার মানচিত্রগুলো আমরা বুঝে নিতে পেরেছি। এবার যাচ্ছি আমরা সুষম তড়িৎ ক্ষেত্র কি। সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি থাকবে, একই থাকবে, দিক একই দিকে হবে, সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা কি বলি, সুষম তড়িৎ ক্ষেত্র বলি। আবার শুনে নিই আমরা, যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান একই থাকবে, দিক একই দিকে হবে, সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা কি বলি, সুষম তড়িৎ ক্ষেত্র বলি। সাধারণত আমরা কতগুলো সমান্তরাল সরলরেখা এঁকে রেখার মাথায় তীর চিহ্ন দিয়ে আমরা কি করতে পারি, সুষম তড়িৎ ক্ষেত্র প্রকাশ করতে পারি। আবার খেয়াল করি, কতগুলো সমান্তরাল সরলরেখা অঙ্কন করে রেখাগুলোর মাথায় তীর চিহ্ন দিয়ে আমরা কি প্রকাশ করতে পারি, সুষম তড়িৎ ক্ষেত্র প্রকাশ করতে পারি। এবার যাচ্ছি আমরা বিভব। বিভব কাকে বলি সেটা একটু করে খেয়াল করব আমরা। মনে করলাম আমরা দুটি চার্জিত বস্তু নিলাম বা আহিত বস্তু নিলাম। মনে করলাম এ হচ্ছে একটি চার্জিত বস্তু, বি হচ্ছে আরেকটি চার্জিত বস্তু। এই চার্জিত বস্তু দুটিকে আমরা একটা পরিবাহক দ্বারা যুক্ত করলাম। পরিবাহক দ্বারা যুক্ত করলে বস্তুদ্বয়ের মধ্যে কি ঘটতে পারে, আদানের আদান প্রদান ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। আর যদি আদানের আদান প্রদান যদি ঘটে, তাহলে আদানটা কি এ বস্তু থেকে বি বস্তুর দিকে যাবে নাকি বি বস্তু থেকে এ বস্তুর দিকে যাবে, সেটি কিন্তু কিসের উপর নির্ভর করে না, বস্তুদ্বয়ের মধ্যে কি পরিমাণ আদান আছে সেটার উপর নির্ভর করে না, সেটা যে বিষয়ের উপর নির্ভর করে তাকে আমরা কি বলি, বিভব বলি। আবার খেয়াল করি, দুটি আহিত বস্তুকে আমরা যদি পরিবাহক দ্বারা যদি যুক্ত করি, তাহলে তাদের মধ্যে আধানের আদান প্রদান ঘটবে কি না, ঘটলে আদান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে সেটা কিসের উপর নির্ভর করে না, আদানের পরিমাণের উপর নির্ভর করে না, সেটা যেই বিষয়ের উপর নির্ভর করে তাকে আমরা কি বলে থাকি, বিভব বলে থাকি। তাহলে বিভবের সংজ্ঞা হচ্ছে, বিভব হচ্ছে একটি আহিত পরিবাহীর তাড়িতিক অবস্থা। বিভব হচ্ছে একটি আহিত পরিবাহীর তাড়িতিক বা বৈদ্যুতিক অবস্থা, যা নির্ধারণ করবে আহিত বস্তুটিকে অন্য একটি আহিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসলে বা তড়িৎগতভাবে যুক্ত করলে সেটিকে আদান গ্রহণ করবে নাকি বর্জন করবে সেটা নির্ধারণ করে। আবার খেয়াল করি, বিভব হচ্ছে একটি আহিত পরিবাহীর তাড়িতিক অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটিকে, অর্থাৎ আহিত বস্তুটিকে অন্য একটি আহিত বস্তুর সাথে তড়িৎগতভাবে যুক্ত করলে সেটিকে আদান কি নেবে নাকি দেবে সেটা নির্ধারণ করে, সেটাকে আমরা কি বলি, বিভব বলি। এই বিভবকে আমরা তাপমাত্রার সাথে তুলনা করতে পারি। তাহলে বিভবকে আমরা তাপমাত্রার সাথে কিভাবে তুলনা করতে পারি সেটা একটু করে খেয়াল করি। আমরা জানি তাপের প্রবাহটা কিসের উপর নির্ভর করে, সেটা আমরা এখন একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করলাম এখানে একটা বস্তু আছে, এটা মনে করলাম 1 নং বস্তু, এখানে আর একটা বস্তু নিলাম যেটা আকারে ছোট, এটা 2 নং বস্তু নিলাম। 1 নং বস্তুতে আমি 50 জুল পরিমাণ তাপ দিলাম। এই 50 জুল পরিমাণ তাপ দেওয়ার কারণে তার তাপমাত্রা কত হলো, মনে করলাম 20 ডিগ্রি সেলসিয়াস হলো। এবার আমি দ্বিতীয় বস্তুতে মনে করলাম আমি 30 জুল পরিমাণ তাপ দিলাম। 30 জুল পরিমাণ তাপ দিলাম, তাপ দেওয়ার কারণে তার তাপমাত্রা মনে করলাম কত ডিগ্রি হয়ে গেল, 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। যেহেতু বস্তুটা ছোট সেজন্য তাপ কম দিলেও তার তাপমাত্রাটা কি হবে, বেশি হবে। এখন আমি যদি বস্তু দুইটাকে যদি পরস্পরের সংস্পর্শে নিয়ে আসি, তাহলে তাপটি কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে তা আবার খেয়াল করি। বস্তু দুটিকে যদি আমরা পরস্পরের যদি সংস্পর্শে নিয়ে আসি, তাহলে তাপ কি দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুতে আসবে নাকি প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে যাবে? এই ক্ষেত্রে তাপটা কিন্তু আমাদের দ্বিতীয় বস্তু থেকে কোন দিকে আসবে, প্রথম বস্তুর দিকে আসবে।
কেন? দ্বিতীয় বস্তুর তাপমাত্রাটা বেশি, যদিও দ্বিতীয় বস্তুতে তাপের পরিমাণ কম, কিন্তু তাপমাত্রা বেশি হওয়ার কারণে তাপটা থেকে কোন দিকে যাবে? আমাদের দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে আসবে। সুতরাং এখান থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি, তাপের প্রবাহটা কিসের উপর নির্ভর করে না? তাপের পরিমাণের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। তাপের প্রবাহ যেমন তাপের পরিমাণের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক দুটি বস্তুর মধ্যে আধানের প্রবাহটা আধানের পরিমাণের উপর নির্ভর করে না, যে বিষয়টার উপর নির্ভর করে সেটাকে আমরা কি বলি? বিভব বলে থাকি। আশা করি আমরা বিভবের সাথে তাপমাত্রার তুলনা যে করলাম সেটা আমরা বুঝে নিতে পারলাম। এবার আমরা তাপমাত্রাকে আমরা পানির উচ্চতার সাথেও তুলনা করতে পারি। কিভাবে করব সেটা আমরা দেখে নিই। আমরা এই জন্য এই ক্ষেত্রে তুলনা করার জন্য আমরা কি নিলাম? দুটি পানির পাত্র নিলাম। এটা হচ্ছে মনে করলাম একটা পাত্র, যেটাকে আমি এ পাত্র দিয়ে চিহ্নিত করলাম। এখানে আরেকটা পানির পাত্র নিলাম, যেটাকে আমরা বি পাত্র হিসাবে চিহ্নিত করলাম। এখানে প্রথম পাত্রে মনে করলাম আমাদের 20 কেজি পরিমাণ পানি আছে, অর্থাৎ এখানে 20 কেজি পানি আছে। আর দ্বিতীয় পাত্রের মধ্যে মনে করলাম আমাদের 10 কেজি পানি আছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের বি পাত্রের মধ্যে পানির পরিমাণ কম, পাত্রের মধ্যে কি আছে? পানির পরিমাণ বেশি। এখন পাত্র দুটিকে যদি আমরা একটা কি দ্বারা যুক্ত করে দিই? আমরা নল দ্বারা যদি যুক্ত করে দিই, তাহলে পানির প্রবাহ কি বি পাত্র থেকে এ পাত্রের দিকে আসবে, নাকি এ পাত্র থেকে বি পাত্রের দিকে আসবে? এই ক্ষেত্রে পানির প্রবাহটা কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে হবে? আমাদের বি পাত্র থেকে এ পাত্রের দিকে হবে। তাহলে দেখা যাচ্ছে যদিও আমাদের বি পাত্রের মধ্যে পানির পরিমাণ কম হলেও পানির উচ্চতা অর্থাৎ পানির লেভেলটা আমাদের এ পাত্রের পানির লেভেলের তুলনায় কিছুটা উপরে অবস্থান করার কারণে, অর্থাৎ বি পাত্রের পানির উচ্চতাটা বেশি হওয়ার কারণে বি পাত্র থেকে পানিটা কোন দিকে প্রবাহিত হবে? এ পাত্রের দিকে প্রবাহিত হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় পাত্র থেকে পানির প্রবাহটা কোন পাত্রের দিকে যাবে? আমাদের প্রথম পাত্রের দিকে যাবে। সুতরাং এখানে দেখতে পেলাম আমাদের পানির প্রবাহটা কিসের উপর নির্ভর করে না? পানির পরিমাণের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? পানির উচ্চতার উপর নির্ভর করে। ঠিক একইভাবে দুটি আহিত বস্তুকে যখন আমরা তড়িৎগতভাবে যুক্ত করব, পরিবাহক দ্বারা যুক্ত করব, তখন আদানের প্রবাহটা আদানের পরিমাণের উপর নির্ভর করবে না। কিসের উপর নির্ভর করবে? আমাদের বিভবের উপর নির্ভর করবে। ধনাত্মক আদান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, আর ঋণাত্মক আদান সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হবে। এবার যাচ্ছি আমরা পৃথিবীর বিভবটা কি হবে সেটা একটু করে দেখে নিই। আমরা পৃথিবীকে যদি একটি তড়িৎ পরিবাহী হিসাবে যদি আমরা ধরে নিই, তাহলে একটি ধনাত্মক চার্জিত বস্তুকে যখন আমরা পৃথিবীর সংস্পর্শে নিয়ে আসব, আবার খেয়াল করে একটা ধনাত্মক চার্জিত বস্তুকে যখন আমরা পৃথিবীর সংস্পর্শে নিয়ে আসব, তখন পৃথিবী থেকে ইলেকট্রনগুলো কোথায়? ধনাত্মক পরিবাহকের মধ্যে প্রবেশ করে ধনাত্মক পরিবাহীটাকে কি করে ফেলবে? নিস্তড়িত করে ফেলবে। আবার যখন ঋণাত্মক চার্জিত বস্তুকে যখন আমরা পৃথিবীর সংস্পর্শে নিয়ে আসব, তখন ঋণাত্মক চার্জিত বস্তুর মধ্যে যে অতিরিক্ত ইলেকট্রন আছে, ওই অতিরিক্ত ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করবে? পৃথিবীতে প্রবেশ করে আমাদের ঋণাত্মক আধানবিষ্ট পরিবাহীটি কি হয়ে যাবে? নিস্তড়িত হয়ে যাবে। যেহেতু ধনাত্মক পরিবাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে পৃথিবী থেকে ইলেকট্রন ধনাত্মক পরিবাহীর মধ্যে প্রবেশ করে পরিবাহীটাকে নিস্তড়িত করে ফেললো, তাহলে আমাদের ধারণা মতে
পৃথিবী তাহলে কি আদানে আহিত হয়ে যাবে? ধনাত্মক আদানে আহিত হয়ে যাবে। কেন? পৃথিবী থেকে ইলেকট্রন কোথায় চলে গেছে? আমাদের ধনাত্মক পরিবাহকে চলে যাওয়ার কারণে পৃথিবীটা কি হয়ে যাওয়ার কথা ছিল? ঋণাত্মক আদানে আহিত হয়ে যাওয়ার কথা ছিল। আর ঋণাত্মক পরিবাহীকে যখন যুক্ত করলাম তখন ঋণাত্মক পরিবাহী থেকে ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? আমাদের পৃথিবীতে প্রবেশ করে ঋণাত্মক আধানবিষ্ট পরিবাহীটি নিস্তরিত হয়ে যায়। সেই কারণে পৃথিবীতে কিসের পরিমাণ বেড়ে যাওয়ার কথা ছিল? ঋণাত্মক আধানের পরিমাণ বেড়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ পৃথিবীটা ঋণাত্মক আধানে আহিত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আসলে পৃথিবী হচ্ছে একটা বিরাট তড়িৎ পরিবাহক হওয়ার কারণে পৃথিবী থেকে কোনো আধান যদি কোনো বস্তুতে চলে যায় বা কোনো বস্তু থেকে আধান যদি পৃথিবীর মধ্যে যদি আসে তাহলে পৃথিবীর মোট আদানের তেমন কোনো পরিবর্তন হয় না। যেমন সমুদ্র থেকে এক গ্লাস পানি নিলে যেমন সমুদ্রের পানির পরিবর্তনটা আমরা পরিলক্ষিত হয় না, ঠিক পৃথিবীর মধ্য থেকে কোনো আদান যদি কোনো বস্তুর মধ্যে যদি যায় বা কোনো বস্তু থেকে আদান যদি আমাদের পৃথিবীর মধ্যে আসে তাহলে পৃথিবীর আদানের কোনো পরিবর্তন হয় না বা পরিলক্ষিত হয় না। আমরা উচ্চতা পরিমাপের জন্য যেমন সমুদ্র সমতলকে শূন্য ধরে যেমন আমরা অন্যান্য উচ্চতাগুলো আমরা পরিমাপ করে থাকি, ঠিক আমরা অন্য কোনো বস্তুর বিভব পরিমাপের ক্ষেত্রে পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরে অন্যান্য বিভবগুলো আমরা পরিমাপ করে থাকি। তাহলে আমরা বলতে পৃথিবীর বিভবকে কি ধরা হয়? শূন্য ধরা হয়। এখন আমরা শূন্য বিভব কাকে বলবো? অর্থাৎ কোনো একটি বস্তু যদি আহিত না হয়, নিস্তরিত যদি হয়, অর্থাৎ ধনাত্মক আদানে যদি আহিত না হয়, ঋণাত্মক আদানে যদি আহিত না হয়, অর্থাৎ আদানহীন বস্তুর বিভবকে আমরা কি বলি? শূন্য বিভব বলি। আর বস্তুটি যদি ধনাত্মক আদানে আহিত হয় তখন তার বিভবকে আমরা ধনাত্মক বিভব বলি। আর বস্তুটি যদি ঋণাত্মক আদানে যদি আহিত হয় তাহলে তার বিভবকে আমরা কি বলি? নিম্ন বিভব বলি। এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা হচ্ছে ধনাত্মক আদান সবসময় কোন দিক থেকে কোন দিকে যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এবার একটু করে খেয়াল করি, মনে করলাম একটি বস্তু ধনাত্মক চার্জে চার্জিত, আরেকটি বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত। এখন আমরা বস্তু দুটিকে যদি যুক্ত করি তাহলে আদান কোন দিক থেকে কোন দিকে যাবে? আমরা জানি ধনাত্মক আদানবিষ্ট বস্তুর বিভব সবসময় কি হবে? বেশি হবে। ঋণাত্মক আদানবিষ্ট বস্তুর বিভব কি হবে? কম হবে। অর্থাৎ উচ্চ বিভব হবে ধনাত্মক আদানবিষ্ট বস্তুটি আর নিম্ন বিভব সম্পন্ন হবে কি? আমাদের ঋণাত্মক আদানবিষ্ট বস্তুটি। তাহলে যেহেতু ধনাত্মক আদানবিষ্ট বস্তুটির বিভব উচ্চ বিভব, সেই কারণে ধনাত্মক আদান বা আদান কোন দিক থেকে কোন দিকে যাবে? আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হবে। আর ঋণাত্মক আদান কোন দিক থেকে কোন দিকে ধাবিত হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হবে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসটা যেখানে আমরা শেষ করলাম সেখান থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।